বেডে শুয়ে আছে ফারহান। ছন্নছাড়া দৃষ্টি তার সিলিং এর দিকে। রাতের দৃশ্য মনে পড়লে বুকে ব্যথা করছে তার। সে তো চায়নি হৃদিতার শরীর, চায়নি স্পর্শ আরো গভীর হোক। শুধু যেটুকু চেয়েছিল তা হলো হৃদিতার অভিমান মুছে দিতে, খোলসের আড়ালে লুকিয়ে থাকা নরম হৃদয়ের বহিঃপ্রকাশ ঘটাতে। কিন্তু হৃদয়ে লুকিয়ে তোমায় প্রেম আমি বাহিরে খুঁজি। ওহে প্রেয়সী, দেখতে আমি পাইনি তোমায়। হৃদয়েরই বা দোষ আছে বুঝি? চোখ তো চাইনি সে তাই। শূন্য দৃষ্টিতে সাদা ধবধবে সিরিকের দিকে তাকিয়ে আনমনে বলে ফারহান। অতপর মিছে হেসে চোখ বোঝে, উদ্দেশ্য একটু ঘুমানোর। পাশাপাশি দুই রুমে নাজিম আর মিথি। সাক্ষাৎ হলেও তেমন গভীর আলাপচারিতা হয়নি। সকালে ব্রেকফাস্টে একসাথে ডাইনিং এ নেমেছে দুজনে। পাশাপাশি হাঁটতে থাকা দুজন মানুষ, অথচ তাদের মাঝে দূরত্ব অনেকখানি। এই দূরত্ব শুধু দেহের, মনের মিলন তো কবেই হয়েছে। সামনাসামনি দুটো চেয়ারে বসে আছে মিথি আর নাজিম। তুখোর বুদ্ধি, ব্যক্তিত্ব সম্পন্ন নাজিমের সামনে বসে একবারের জন্যেও মাথা তুলতে পারছে না সে। অথচ টের পাচ্ছে কেউ একজন তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। এই অনুভূতিটুকু টের পেয়ে আরো বেশি করে নুয়ে পড়ছে সে। খেতে গিয়েও ভুল করছে, অস্বস্তি জেঁকে ধরছে চারিপাশ থেকে। নাজিম খাবার সামনে নিয়ে দুই হাত একসাথে করে থুতনির কাছে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের মানুষটার দিকে। সেই দৃষ্টির গভীরতা মাপতে গেলে কুল হারিয়ে ফেলবে যে কেউ। এখানে আসার পর থেকেই মিথির সাথে সেভাবে কথা হয়নি, বরং নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছে মিথি। নিজে থেকেই খানিকটা দূরত্ব গড়ে নিয়েছে। নাজিমও সময় দিয়েছে তাকে সহজ হওয়ার। তারা পাশাপাশি রুমে থাকলেও করে কথা বলে বেশি। যতখানি আপত্তি, সব যেন সামনাসামনি। মেসেজ কিংবা আগের মতোই প্রাণোচ্ছল চঞ্চল রমণী মিথি। ভাবনার মাঝে আচমকা মিথিকে খাবারের সাথে লঙ্কা খেয়ে ফেলতে দেখে হাত ধরে আটকায় নাজিম। মিথি লজ্জায় অস্বস্তিতে আড়ষ্ট হয়েছিল এমনিতেই। অতপর নাজিমের এহেন আচরণে লজ্জায় লাল হয়ে ওঠে। আর অক্তিম হয়ে পড়ে গালের দুই পাশে মাংসলাংশ। থরথর করে কাঁপতে থাকে হাত। ঠোঁটের ওপর অংশে বিন্দু বিন্দু ঘাম জমা হতে শুরু করে। কেঁপে ওঠে চোখের পলক। নাজিম নিঃশব্দে বাম হাতে মিথির হাত আঁকড়ে ধরে ডান হাত দিয়ে খাবার থেকে ঝালটা উঠিয়ে ফেলে দেয়। এবার যেন টনক নড়ে মিথির। চোখ তুলে তাকায় নাজিমের দিকে। নাজিম ইশারায় খাবারটুকু খেয়ে নেওয়ার নির্দেশ দেয়। অতপর নিজের প্লেটের খাবার নাড়াচাড়া করতে করতে বলে ওঠে। দুজনের মাঝে হাত দূরত্ব থাকা সত্ত্বেও এত কাঁপাকাঁপি, এত অসাবধানতা। দূরত্ব ঘুচে গেলে তবে তো অজ্ঞান হয়ে যাবে তুমি। মিথির খাওয়া থেমে যায়। আচমকা বিষম খায়। নাজিম পানি এগিয়ে দিয়ে মুচকি হাসে। মিথি পানির গ্লাসটুকু ঠোঁটের মাঝে চেপে ধরে। আর চোখে তাকায় নাজিমের দিকে। তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা দুষ্টু হাসি দেখে আরও খানিকটা লাজুকতা চেয়ে যায় তাকে। আমি কি খুব বেশি দেখতে খারাপ? মোটামুটি চালিয়ে নেওয়ার না? একদম চালানো যাবে না আমাকে? আচমকা নাজিমের এহেন কথা শুনে বেশ বিচলিত হয়ে পড়ে মিঠি। তার ধারণা নাজিম ভুল বুঝছে তাকে। তাই মুখ থেকে গ্লাসটা সরিয়ে তাড়াহুড়ো করে বলে ওঠে। এ মা, একদমই না। বরং অনেক গুড লুকিং, ব্যক্তি সম্পন্ন, চার্মিং তুমি, যে কারোর চট করে পছন্দ হয়ে যাবে। এমনকি তোমার পার্সোনালিটিকেও সহজে অ্যাট্রাক্ট করতে পারে। আমি তো প্রথম দেখাতেই। বাকি কথাটুকু শেষ করার আগেই হুঁশ ফেরে মিঠির। বুঝতে পেরে জোশের বশে ঠিক কি কি বলে ফেলেছিল সে। অগত্যা লাজুক চেহারা লুকানোর জন্য মাথা নিচু করে ফেলে। নাজিম হো হো করে হেসে ওঠে মিথির অবস্থা দেখে। নাজিমের কথার মাঝে ফেসে গিয়ে মনের কথাগুলো উগরে দিয়েছে সে। নাজিম চেয়ার টেনে পাশে গিয়ে বসে মিথির। মিথির চোখ তুলে তাকাতে চেয়েও তাকাতে পারছে না কেন যেন। কই, ফারহানের ক্ষেত্রে তো কখনো এমনটা হয়নি। তার সামনে এমন লজ্জায় আড়ষ্ট হয়ে থাকতো না সে তো। বরং সেখানে ছিল বোল্ড অ্যাট্রাকটিভ চরিত্র। অথচ নাজিমের সংস্পর্শে আসতেই সে লজ্জায় মিলিয়ে যায়। তবে কি সত্যিই ফারহানের সাথে যা কিছু ছিল সবটা বাড়ন্ত বয়সের বিপরীত লিঙ্গের মানুষের প্রতি টান, খানিকটা দৈহিক চাহিদা? এখানে কোথাও কি তবে ভালোবাসা ছিল না? যদি থাকতো তাহলে আজ এই সময়ে এসে তার খারাপ লাগতো ফারহানের জন্য, খারাপ লাগতো পুরনো সম্পর্কের জন্য। কিন্তু এর কোনোটাই তার হচ্ছে না। বরং তার বর্তমান ভবিষ্যৎ সবটুকু জুড়ে একজনের ভাবনা, একজনের অস্তিত্ব। ভয় পাচ্ছ আমাকে? আমার সাথে একা এখানে আসার সিদ্ধান্ত নিয়ে কোনোভাবেই কি অনুতপ্ত তুমি? তুমি চাইলে ফিরে যেতে পারো, আমি কিচ্ছু মনে করব না। বরং তোমার সকল সিদ্ধান্তকে
যথেষ্ট সম্মান করব, হেল্প করব। নাজিমের ভাবনা শুনে মুগ্ধ হয় মিথি, একই সাথে খানিকটা লজ্জিত। নিশ্চয়ই তার ব্যবহারেই নাজিমের এমন মনে হয়েছে যে সে তাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি। মিথি আচমকা হাত রাখে টেবিলের ওপর রাখা নাজিমের হাতের ওপর, চোখের ইশারায় ভরসা দিয়ে বলে ওঠে, প্রেমের অনুভূতি এমন কেন? আমরা যখন একে অপরের সামনে ছিলাম না, কত কথা বলে ফেলতাম। এক নির্দ্বিধায় কত কথা বলে ফেলতে পারতাম নির্দ্বিধায়। অথচ আজ এত কাছে থেকেও গলা কাঁপছে, ঠোঁট শুকিয়ে আসছে কেন? কথা বলতে গিয়ে বুক আহ, ধড়ফড় ওঠানামা করছে কেন? এই সময়টুকু সত্যিই বাস্তব তো, নাকি ঘুম ভেঙে গেলেই মুছে যাবে সব? বিশ্বের সবচেয়ে বড় ইটালিয়ান ক্রুজ জাহাজ কোস্টা মেরিনো তার 7 দিন ব্যাপী ইউরোপ যাত্রার জন্য তৈরি হচ্ছে। যাত্রীসহ যাবতীয় সরঞ্জাম ভর্তি এই জাহাজ অনুযায়ী জানুয়ারি মাসের 15 তারিখে তার যাত্রা শুরু করবে। রাশিয়ান ক্যাপ্টেন অরিনো কস্টে ও ইতালিয়ান ক্যাপ্টেন ডিসুজা মাইরন প্রথম শিফটের ডিউটিতে নিজেদের অবস্থানে ব্যস্ত। ইন্ডিয়ান ক্যাপ্টেন ফারহান ও বাংলাদেশের ক্যাপ্টেন নুরুল ইসলামের ডিউটি দ্বিতীয় শিফটে। কোস্টা মেরিনোর 3rd অফিসার পদে রয়েছে নাজিম ও হৃদিতা। 15 জানুয়ারি সন্ধ্যা 7টা কোস্টা মেরিনো তার 7 দিনের ইটালিয়ান ট্যুরে যাত্রা শুরু করেছে। কোস্টা মেরিনো শুধু ঐতিহাসিক জাহাজ টাইটানিকের থেকে পরিধিতেই দ্বিগুণ নয়, বরং টাইটানিকের চেয়েও 2000 বেশি মানুষ ধারণ করার ক্ষমতা রাখে এই জাহাজ। মোট 4252 জন যাত্রী নিয়ে তার যাত্রা পথ প্রারম্ভ করেছে কোস্টা মেরিনো। 4টা বড় বড় সুইমিং পুল, 6টা রেস্টুরেন্ট, 12টা আলাদা আলাদা রকম বার সেকশন, একটা ক্যাসিনো, বিরাট একটা জায়গা জুড়ে বাস্কেটবল গ্রাউন্ড, একটা বড় ধরনের জিম এরিয়া, টার্কিশ বাথ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের লাক্সারিয়াস লাইফ লিড করার আয়োজন করেছে এই জাহাজে। রিতা নিজের ক্যাবিন থেকে বের হয়ে বাড়ি আসে, হাতে একটা সফট ড্রিঙ্কস উঠিয়ে সে চলে আসে সুইমিং পুলের কাছে। তার থেকে বেশ খানিকটা দূরে বসে আছে একটা বিদেশি পরিবার। লোকটা সম্ভবত আফ্রিকান। গায়ের রং দেখে এমনটাই ধারণা হলেও রীতিতার। তবে ভদ্রমহিলা, ধবধবে ফর্সা, ইতালি কিংবা রাশিয়ান হবে হয়তো। তাদের সাথে বছর 5 বয়সের ফুটফুটে একটা মেয়ে। দূরে বসে থাকা ওই দম্পতির খুনসুটিময় ভালোবাসা দেখে চোখ ভরে আসে রীতিতার। মনে মনে কল্পনা করে নিজের পরিবারকে। ছোটবেলায় কোনো স্মৃতি তার মনে পড়ে না। মনে পড়ে না মায়ের সাথে কাটানোর সময়। মা নামক মমতাময়ী মানুষটার ছোঁয়া সে মনে করতে পারে না। ছবি না দেখলে হয়তো মুখটাও কখনো মনে করতে পারতো না। বাচ্চাটাকে কোলে উঁচু করে ধরে আছেন লোকটা। অতঃপর বাচ্চাটার বাম গানে চুমু দেওয়ার সাথে সাথেই ভদ্রমহিলা এগিয়ে এসে ছোট চোয়ান মেয়েটার ডান গানে। ইস্কি ভীষণ হৃদয়স্পর্শী দৃশ্য। রিতা এই মুহূর্তটুকু ক্যামেরা বন্দি করার লোভ সামলাতে পারে না। অতঃপর বাম হাতে ড্রিঙ্কসের গ্লাসটা ধরে ডান হাতে ফোনের ক্যামেরায় বেশ কিছু ছবি ক্লিক করে নেয়। জোস ছিল হাফ গ্লাস, চোখের পানি চোখ হয়ে এখন সেটা 1 গ্লাস হয়ে গেছে। পরিচিত কণ্ঠস্বর শুনে বেশ খানিকটা চমকে পাশ ফিরে তাকায় রীতিতা। ফারহানকে এমন সময় এখানে মোটেও আশা করেনি সে। এমন এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে আড়ালে চোখের জল লুকানোর ব্যর্থ চেষ্টা করে সে। তা দেখে হালকা হাসে ফারহান। তুই এখানে কেন? আমি বারণ করেছিলাম আমার আশেপাশে ঘুরঘুর করতে। এত নির্লজ্জ কবে থেকে হলি তুই? একটা মেয়ে তোকে বারবার রিজেক্ট করছে, তাও কেন পেছনে পড়ে আছিস? ফারহান নির্লিপ্ত ভঙ্গিতে রুমাল এগিয়ে দেয় হৃদিতার দিকে। তা দেখে হৃদিতা জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকায়। অতঃপর ফারহান গা ছাড়া একটা ভাব করে বলে ওঠে, এদিক ওদিক কথা ঘুরিয়ে নিজেকে আড়াল করতে পারবে না আমার থেকে, তাই ব্যর্থ চেষ্টা করো না, লাভ তাতে বিশেষ হবে না। ফারহানের কথা শুনে হৃদিতা তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে ওঠে, আমার নির্ঘুম রাতগুলো চোখে পড়েনি তোর? আমার ভালোবাসা, বেদনা, আত্মহুতি যে তোর চোখ ধরা দেয়নি, সেই চোখ হতে নিজেকে আড়াল রাখাই শ্রেয়। এতখানি অভিমান? আমাকে বলে দাও, এই অভিমানের বাহার ধসে পড়ার মন্ত্র। যে অভিমান করতে জানে না সে ভালোবাসতে পারে না। আমার নিখাদ ভালোবাসাটুকু যদি না বাঁচাতে পারি অপমান অনাদরের হাত থেকে, তবে তার মালিককে জবাব দেব কিভাবে? জাহাজের প্রথম গন্তব্য ছিল ইতালির শহর সাভোনা, যেখানে পৌঁছাতে সময় লাগবে একদিন। ক্যাপ্টেন ডিসুজা ছিলেন মেইন ফিল্ডে, পাশে রেস্টে ছিলেন ক্যাপ্টেন অরিনো। যেন যে কোনো রকম
টেকনিক্যাল ইস্যু হলে ডিসুজাকে তৎক্ষণাৎ সাহায্য করতে তৎপর হতে পারেন তিনি। 15 জানুয়ারি রাত 9:45। জাহাজ তার গন্তব্য পথে মাত্র 2 ঘন্টা 45 মিনিটের পথ পাড়ি দিয়েছে। আচমকা তীব্র একটা আওয়াজের সাথে সাথে জাহাজের সমস্ত ইলেকট্রিসিটি চলে যায় এবং সাথে সাথেই জাহাজ একদিকে কিঞ্চিত হেরে যায়। রাতের এমন সময়ে প্যাসেঞ্জাররা অনেকেই নিজেদের রুমে ঘুমে ব্যস্ত ছিল। কেউ কেউ ডাইনিং রুমে মিথি শুয়ে শুয়ে নাজিমের সাথে কথা বলছিল। এমন সময় আচমকা জাহাজের পরিস্থিতি বুঝতে না পেরে ভয়ে রুম থেকে বের হয়ে আসে। নাজিব এসব পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ হলেও এমার্জেন্সি অ্যালার্ম না বাজায় মনে মনে ধারণা করে আচমকা ধেয়ে আসা উঁচু ঢেউয়ের ফলে সম্ভবত জাহাজ হেরে গেছে সামান্য। এদিকে মিথি যথেষ্ট ভয় পেয়েছে। জাহাজে ওঠার অভিজ্ঞতা তার প্রথম। রুম থেকে বের হয়ে খানিকটা দূরে নাজিমকে দাঁড়িয়ে থাকতে দেখে মিথি তার কানে এখনো ফোন ধরা। হয়তো মিথিকে খুঁজছে ফোনে, কিন্তু ভয়ের চোটে ফোনটা বেড়ে ফেলে দিয়ে দৌড়ে বের হয়ে এসেছে মিথি। এখন আবার ভেতরে যাওয়ার মতো সাহস হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে তার। এমত অবস্থায় নাজিমকে দেখে দৌড়ে গিয়ে আচমকা তাকে জড়িয়ে ধরে মিথি। অতিরিক্ত ভয় পেয়ে হাত দুটো এখনো কাঁপছে তার, তবুও কোনো রকম শক্ত করে আঁকড়ে ধরে নাজিমের শার্ট। আচমকা আছড়ে পড়া শীতল ঢেউয়ের মতো মিথি তার বুকে আছড়ে পড়া নাজিমকে এক অন্য জগতে নিয়ে চলে যায়। ভালো লাগার অনুভূতিতে সেই দ্বারা বেয়ে এক শীতল স্রোত বয়ে যায়। একটা মেয়ে ঠিক কতখানি ভরসা করলে তবে এভাবে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়তে পারে? নাজিম তা বোঝে। এই যে ভয়ে আচ্ছন্ন মিথি তার প্রশস্ত বুকে ঘাপটি মেরে লুকিয়ে আছে, একজন পুরুষের কাছে এতটুকুই তো প্রাপ্তি। একজন নারীর বিশ্বস্ত হয়ে ওঠার চেয়ে বড় আর কোনো প্রাপ্তি আছে বুঝি? ভেবে প্রশস্ত হাসে নাজিম। অতপর মিথিকে 2 হাতে জাপটে কোলাহল থেকে মুক্ত নিরিবিলিতে নিয়ে গিয়ে দাঁড় করায়। রিদিতা ডিনারের জন্য ডাইনিং রুমে এসেছে মাত্র। আচমকা জাহাজ হেলে পড়ায় টেবিল থেকে একে একে প্লেট গড়িয়ে পড়ে মেঝেতে। কিচেনের সরঞ্জাম একে একে খসে পড়ে ফ্লোরে। আসন্ন পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে রিদিতা ডাইনিং থেকে বের হয়ে দৌড় দেয় ইঞ্জিন রুমের দিকে। ততক্ষণে চারিদিকে হুলস্থুল অবস্থা। সকলে রুম থেকে বের হয়ে গেছে, পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এমত অবস্থায় জাহাজের ইন্টারকম থেকে অ্যানাউন্স করা হয়, মিথি, সারা জীবন এভাবে বিশ্বাসের মর্যাদা রাখার সুযোগ দেবে আমাকে? সারা জীবন এভাবে ভয় পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে ফেলার মতো ভীষণ কাছের কেউ হতে চাই, যেন দূরত্ব আমাদের স্পর্শও করতে না পারে। মিথি চোখ তুলে তাকায় নাজিমের দিকে। নাজিমের চোখের দিকে তাকিয়ে আচমকা চোখ নামিয়ে নেয়। তাকাও এই দিকে। মিথি না সূচক মাথা নাড়িয়ে কণ্ঠ খাদে রেখে বলে ওঠে, ওই গভীর 2 চোখে দৃষ্টির সামনে তাকানো সাহস নেই আমার। নাজিম ঠোঁট কামড়ে হাসে মিথির সরলতায়। অতঃপর কানের কাছে মুখ নামিয়ে এনে ফিস ফিস করে বলে ওঠে, তবে আমাকে সারাক্ষণ তাকানোর অধিকার দিয়ে দাও, আমিই না হয় তাকিয়ে থাকি। তৃষ্ণা মেটাই এই 2 চোখের। তাদের যে বড্ড স্বাদ। আমার প্রেয়সীকে সামনে বসিয়ে রেখে আকুলতা ভরে দেখবে শুধু। জাহাজ সবেমাত্র যাত্রাপথ হতে 2 ঘন্টার পথ পাড়ি দিয়েছে। ইতিমধ্যে সে পথভ্রষ্ট হয়েছে। নির্দিষ্ট রুম থেকে বের হয়ে জাহাজ ইতালির একটা ছোট আইল্যান্ডের অনেকটা কাছ থেকে এগিয়ে যাচ্ছে। স্বভাবত এত বড় জাহাজ যখন সমুদ্রপথে পাড়ি দেয় তখন তা উপত্যকা এলাকা থেকে বেশ অনেকখানি দূরত্ব রেখে চলে, কারণ উপত্যকা এলাকার দিকে জলের গভীরতা কমে যায়। ফলস্বরূপ বড় বড় পাথরে ধাক্কা লেগে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই জাহাজ পথভ্রষ্ট হয়নি, বরং কেউ ইচ্ছাকৃত জাহাজকে এই পথে নিয়ে গেছে। জাহাজের ডাইনিং হলে চলছে টাইটানিক জাহাজের বিখ্যাত থিমের সেই গানটা, মাই হার্ট উইল গো অন। ফারহান আর ক্যাপ্টেন অরিনো ছাড়া এই মুহূর্তে কন্ট্রোল প্যানেলে আর কেউ নেই। বাকি 2 ক্যাপ্টেন যাত্রীদের নানাভাবে বুঝিয়ে শান্ত করাতে ব্যস্ত। ইতিমধ্যে জাহাজ বাম দিকে হেলে গেছে। প্রীতিতা ইঞ্জিন রুম চেক করার জন্য সেখানে গিয়ে দেখলো জাহাজের নিচের অংশে রীতিমতো পানি ঢোকা শুরু হয়ে গেছে। ভয়ে রীতিমতো হাত পা কাঁপছে তার। এতগুলো মানুষের প্রাণ সংশয়। গিগলিও আইল্যান্ড থেকে মাত্র 150 মিটার দূরত্বে চলতে থাকা জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে গেছে। জাহাজ ধীরে ধীরে আরো বাম দিকে হেলে যাচ্ছে। মূলত কোস্টা মেরিনো এই আইল্যান্ড থেকে 7-8 কিলোমিটার দূর হতে যাওয়ার কথা ছিল, কিন্তু তখনও কেউ প্যাসেঞ্জারদের জানাচ্ছে না এমন দুর্যোগের কথা। ক্যাপ্টেনরা রীতিমতো চেষ্টা করে যাচ্ছেন জাহাজকে তার যাত্রাপথে ফেরানোর। অতপর একটা সময় ক্যাপ্টেন অরিনো ফারহানের হাতে প্যানেলের দায়িত্ব দিয়ে পেছন থেকে পালিয়ে যান।
ফারহান হতবাক দৃষ্টিতে একবার সেদিকে তাকিয়ে দেখল শুধু, অতপর অসহায় ভঙ্গিতে শেষ চেষ্টা করার কাজে মগ্ন হয়ে পড়ল। ইতিমধ্যে রিদিতা প্যানেলে আসে ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার খবর জানাতে, কিন্তু ফারহানকে রীতিমতো যুদ্ধ করতে দেখে সেও সাহায্য করতে শুরু করে তাকে। আমাদের জাহাজকে বেশি দূরে নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না ফারহান। জাহাজের ইঞ্জিনে পানি ঢুকে গেছে। মাঝ সমুদ্রে জাহাজ ডুবে গেলে মানুষের লাইফ রিস্ক হতে পারে। কিন্তু আইল্যান্ডের বেশি কাছ থেকে জাহাজ নিয়ে যাওয়া যাবে না, এতে আরো ক্ষতি হতে পারে। তাদের কথাবার্তার মাঝেই জাহাজ আরো এগিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝামাঝির দিকে। এমন সময় ফারহান কিছু একটা ভেবে আচমকাই জাহাজকে ইউটার্ন করে ঘুরিয়ে নিয়ে এগিয়ে যায় আইল্যান্ডের দিকে। এতক্ষণ জাহাজ বাম দিকে হেলে থাকলেও এখন জাহাজ পাল্টি খেয়ে হেলে যায় ডান দিকে। এসবের মাঝেই রীতিমতো 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। ফারহান নির্দেশ দেয় ইমার্জেন্সি জেনারেটর চালু করার, কিন্তু ততক্ষণে ইঞ্জিন রুমে পানি ঢুকে দরজা বন্ধ হয়ে গেছে। ইমার্জেন্সি জেনারেটরও চালু করা যাচ্ছে না। ভয়ে গলা শুকিয়ে আসছে ফারহান আর হৃদিতার। এতগুলো মানুষ, তাদের জীবন, সবকিছু তো কি তবে এখানেই শেষ? এমার্জেন্সি হেল্পলাইন নম্বরে সাহায্য চাইলে তারা জানায় আইল্যান্ড থেকে মাত্র 100 মিটার দূরত্বে জাহাজ। এখান থেকে কোনো রকম সাহায্য করা সম্ভব নয় তাদের মধ্যে। ইতিমধ্যে জাহাজ ক্রমশ হেলতে হেলতে 30 ডিগ্রি কোণে হেলে গেছে। ফাইনালি বেজে ওঠে জাহাজের অ্যালার্ম। প্যাসেঞ্জারদের লাইফ জ্যাকেট দেওয়ার নির্দেশনা দেওয়া হয় এবং সবাইকে নির্দিষ্ট একটা জায়গায় একত্রিত হয়ে শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়। নাজিম সহ বাকি ক্রু মেম্বাররা সবাই মিলে প্যাসেঞ্জারদের নিয়ে একটা এলাকায় জড়ো করে পরবর্তী নির্দেশনার অপেক্ষায়। ইতিমধ্যে রীতিতা কোনো নির্দেশনার অপেক্ষা না করেই প্যাসেঞ্জারদের লাইফ বোটে নামাতে শুরু করে দেয়। তার সাথে যোগ দেয় নাজিম সহ আরও বেশ কিছু কর্মচারী। জাহাজ ধীরে ধীরে 40 ডিগ্রি কোণে হেলে যায়। ফারহান সবাইকে আস্তে ধীরে লাইফ বোটে ওঠানোর জন্য অ্যানাউন্সমেন্ট করে নিজেও বেরিয়ে আসে কন্ট্রোল রুম ছেড়ে। ক্যাপ্টেন ফারহানের এই নির্দেশনার পরে পুরো জাহাজে হইচই মেতে যায়। রীতিমতো মারামারি লেগে যায় কার আগে কে লাইফ বোটে উঠবে। এর মধ্যে অনেকেই যারা সাঁতার জানতেন তারা নিজেদের বাঁচাতে ঝাঁপ দেন সমুদ্রে। সাঁতরে আইল্যান্ডে পৌঁছানোর আত্মবিশ্বাস নিয়ে তাদের প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও নেমে পড়েন সমুদ্রে। অনেক ক্রু মেম্বার যারা কেউ কেউ এখানে ওয়েটারের দায়িত্বে এসেছিলেন, তারাও নানানভাবে সাহায্য করেন মানুষকে। অনেকে যারা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না তাদেরকে এগিয়ে দেন লাইফ বোট পর্যন্ত। নাজিম বাকি প্যাসেঞ্জারদের সাথে সাথে মিথিকেও উঠিয়ে দিতে চায় বোটে, কিন্তু মিথি নাছোড়বান্দা। নাজিমকে এখানে একা ছেড়ে কোনোভাবেই সে যাবে না। নাজিমের শত বোঝানো সত্ত্বেও সে নিজের সিদ্ধান্তে অনড়। জীবনের এমন একটা সময়, এমন একটা পরিস্থিতিতে এসে মিথির মনে আর কোনো সংশয় নেই নাজিমকে নিয়ে, সংশয় নেই ভালোবাসা নিয়ে। ঠিক এই জায়গায় যদি ফারহান থাকতো সে নিজেকে সবার আগে বাঁচানোর চেষ্টা করত, এরপর ফারহানকে। কিন্তু আজ সে কোনোভাবেই নাজিমকে একা ফেলে যাবে না বলে পণ করেছে। ভালোবাসা বোধ হয় এমনই। নাজিম 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে মিথিকে। অতপর মিথির কপালে কপাল ঠেকিয়ে ভেজা কণ্ঠে ভরে ওঠে, এমন পরিস্থিতি না আসলে আমি জানতামই না কেউ একজন এতখানি ভালোবাসে আমাকে, এতটা চায় আমাকে। আই অ্যাম লাকি, বাট আই অ্যাম সরি মাই লাভ। কথা বলার মাঝেই মিথিকে নিয়ে জাহাজের একদম কিনারায় চলে আসে নাজিম। অতপর মিথির কপালে গভীর একটা চুমু দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বোটে। মিথি ব্যথা পায় খানিকটা। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ঘটে গেল যেন। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে চলন্ত বোট থেকে। নাজিম হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় জানায় তাকে। মিথির বুকটা দুমড়ে মুচড়ে ওঠে। নিজেকে বড্ড নিঃস্ব লাগে। চোখ হতে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তবুও সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাজিমের দিকে। যতক্ষণ দেখা যায় সে সেভাবেই তাকিয়ে থাকে। পলক ফেললেই যদি হারিয়ে যায়, এই ভয়ে পলক ঝাপটাতেও ভুলে যায়। জাহাজ 60 ডিগ্রি কোণে হেলে পড়েছে। রিতা আচমকা একটা রুম থেকে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে সেদিকে এগিয়ে যায়। দরজার বাইরে থেকে লক, অথচ ভেতরে একজন 80 বছরেরও বেশি বয়সের বৃদ্ধা আটকে রয়েছে। হুইল চেয়ারে বসে থাকা ওই বৃদ্ধাকে নিজের লাইফ জ্যাকেট খুলে পরিয়ে দেয় রিদিতা। অতপর ফারহানের সাহায্য নিয়ে তাকে নামিয়ে দিয়ে দিতে চায় বোটে, কিন্তু সমস্যা হলো তিনি হাঁটাচলা করতে পারেন না ঠিক মতো। নিচ থেকে নেমে যেতে পারবেন না শিপে। অগত্যা রিদিতা ফারহানকে বলে, ওনাকে কোলে নিয়ে তুই নেমে যা শিফে। অসম্ভব, তোমাকে একা ফেলে আমি কিছুতেই শিপে উঠবো না। তুমিও চলো আমার সাথে। পাগল হয়েছিস তুই ফারহান? আমাদের কাছে সবার আগে ডিউটি। এখনো অনেক মানুষ ফেসে আছে ভেতরে, ওদেরকে শিপে ওঠাতে হবে। তাহলে আমিও উঠবো না শিপে, দুজনে একসাথে উঠবো, নয়তো নয়। ফারহান, এখন ঝগড়া কিংবা অযথা তর্ক করার মতো সময় নয়। প্লিজ তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। জাহাজ হেলে যাওয়ায় অনেকে ঠিকমতো হেঁটে
এদিকটায় আসতে পারছে না। ওদেরকে সাহায্য করতে হবে আমাকে। আমিও থাকবো তোমার সাথে, এটাই শেষ কথা। বিরক্তি নিয়ে হৃদিতা তাকায় ফারহানের দিকে। মনে মনে অসম্ভব রকম একটা ভালোবাসায় দোলাচল চললেও মুখে তা প্রকাশ করে না। অতঃপর ফারহান সিদ্ধান্ত নেয় বৃদ্ধাকে শিপে উঠিয়ে আবারও উপরে উঠে আসবে সে। কিন্তু ফারহান নিচে নামা মাত্রই লাইফ বোট চালু হয়ে যায়। অগত্যা বোট থেকে নদীতে ঝাঁপ দেয় ফারহান। রীতিতা চিৎকার করে ওঠে ফারহানের নাম ধরে। বুক রীতিমতো কাঁপছে তার। ফারহান সাঁতার জানে, কিন্তু এখানকার পানির তাপমাত্রা বরফের তাপমাত্রার সমান। এই ঠান্ডা পানিতে সাঁতার জানা মানুষও কেই হারিয়ে ফেলবে। ভয়ে বুকটা ধক করে ওঠে রীতিতার। ভিজে ওঠে চোখের কোল। এমন সময় হাত উঁচিয়ে শিপে উঠতে চাওয়া ফারহানের হাত দেখে ঝট করে সেটা ধরে তাকে উঠতে সাহায্য করে রীতিতা। ঠান্ডা জলে ভেজা চুপচুপে শীতল দেহের মানুষটাকে সামনে পেয়ে এক লহমায় তার বুকে ঝাঁপিয়ে পড়ে রীতিতা। অতঃপর আবেগী হয়ে ভেঙে পড়ে কান্নায়। কতগুলো দিনের চেপে রাখা অভিমান ধীরে ধীরে বিসর্জন দিতে থাকে চোখের জলের সাথে। ফারহান আর অপেক্ষা করে না। দুই হাতে শক্ত করে জড়িয়ে নেয় রীতিতাকে। রীতিতা যেন ফারহানের সবটুকু শীতলতা শুষে নেয় নিজের দেহের উষ্ণতা দিয়ে। আর ফারহান উন্মত্ত প্রেয়সীর সকল কষ্ট অভিমান শুষে নিতে। চারিদিকে শীতল বাতাসের উন্মত্ত প্রবাহ, কিন্তু বাতাসে সেই হাড় হিম করা ভাবটুকু নেই। শীতপ্রধান দেশগুলোর বৈশিষ্ট্য মূলত এটাই। এখানকার শীতে কেউ রোগে পড়ে না, এখানকার ঠান্ডা মানুষকে অসুস্থ করে দেয় না। অথচ এদিকে তাপমাত্রা থাকে শূন্যের কোঠায়, কিংবা মাঝে মাঝে মাইনাসে। ঠান্ডা বাতাসের ঝাপটা গায়ে লাগার সাথে সাথেই হৃদিতা আবেশে আরো খানিকটা শক্ত করে জড়িয়ে ধরল ফারহানকে। তার ধ্যান জ্ঞান থেকে মুছে গেছে বিগত দিনগুলোর অবজ্ঞা। ভুলেছে তাকে অবমাননা অবহেলা মূল্যহীন ভেবে দূরে ঠেলে দেওয়ার ঘটনা। শুধু জানে সে মাছ দরিয়ায় খড়কুটো পেয়েছে, একটু আঁকড়ে না ধরলে বাঁচতে পারবে না। ফারহানও কোনো এক ঘোরের মাঝে ডুব দিয়েছে যেন। উন্মেষে কাঁপা কাঁপা ঠোঁট ছোঁয়ায় হৃদিতার চুলের ভাঁজে। ভারী ভারী নিঃশ্বাস পড়ছে তার। আচমকা স্মৃতিপটে কিছু একটা ভেসে উঠতেই হৃদিতার দুই বাহু ধরে আলগা করে বন্ধন। দূরে ঠেলে দেয় হৃদিতাকে। আহত চোখে ফ্যালফেল করে তাকায় হৃদিতা। আবারও প্রত্যাখ্যান, আবারও অবহেলা। চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়া অশ্রুদের লুকিয়ে ফেলে সন্তর্পণে। চোখে মুখে তার তাচ্ছিল্যের হাসি ফারহান গোপনে লক্ষ্য করে সবটুকু। কিন্তু সে মনে প্রাণে চায় হৃদিতা জবাবদিহি চেয়ে বসুক তার কাছে। তাকে দূরে ঠেলে দেওয়ার উদ্দেশ্যকে ভুল না বুঝুক, আবার দ্বিতীয়বারের মতো হারিয়ে না যাক। আই এম সরি মিস্টার ফারহান। সরি কিসের জন্য? আমার অ্যাগ্রেসিভ নেচারের জন্য, কিংবা বলতে পারেন একজন যুবকের বুকে এভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য। আর যুবকটা যদি এটুকুর জন্য কৃতজ্ঞ হয় তোমার কাছে, তার জীবনের বেস্ট মোমেন্টের মধ্যে যদি এটা একটা হয়। তার জীবনের সবচেয়ে খারাপ স্মৃতি এটা। হৃদ, ডাকটাতে কি ছিল হৃদিতা জানে না, তবে তার বুক কেঁপে ওঠে, চলকে ওঠে কোণে চোখের কিনারে জলের ঝাপটা। দাঁত দিয়ে আঁকড়ে ধরে ঠোঁটের এক প্রান্ত। এত আদুরে ভঙ্গিমায় আগে কখনো ডাকেনি ফারহান। তবে আজ কেন? নাকি এটা নতুন ভাবে প্রত্যাখ্যানের আগের সেই নীরব সান্ত্বনা? কিছু ছেলে ভালোবাসায় শরীর বোঝে। ফারহানের বলা শব্দগুলো হৃদিতা বিড়বিড় করে উচ্চারণ করলো বেশ কয়েকবার। ভীষণ শোনা শোনা লাগছে যেন কথাটা। অতঃপর আচমকা কিছু একটা মনে পড়ার ভঙ্গিমায় চট করে চোখ তুলে তাকায় হৃদিতা ফারহানের দিকে। ফারহান তাকিয়েছিল সেদিকেই। চোখে চোখ মিলন ঘটতেই হালকা হাসল ফারহান। অতঃপর তপ্ত শ্বাস ফেলে হিমায়িত কণ্ঠে বলে ওঠে, ভালোবাসা আমার চোখের সামনে হেঁটে চলে খেলে বেড়াতো, অথচ আমি তাকে চিনতেই পারিনি আমার দুর্বলতা, আমার নির্ভরশীলতার মানুষটা। মিথ্যা মোহ, খামোখা করা ওয়াদার বদ্ধপরিকর হয়ে অনেকখানি ভুল করেছি। সবটুকুকে আবার ভুল বলে গা ঢাকা দিলে মিথ্যাচার হবে। আমি অন্যায় করেছি নিজের সাথে, অন্যায় করেছি তোমার সাথে। আঘাতে আঘাতে জড়জীর্ণ হয়ে ঘরের এক কোণে অবস্থান করা বস্তুর মতো হয়েও তুমি থেকে গেছো, আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়োনি। অথচ এই মানুষটাকে ফুলের টোকা দেওয়ার সাহস পর্যন্ত কারো ছিল না। তাকে আমি আঘাতে বেদনায় নিঃশেষ করেছি, যে সবটুকু সয়েছে, তবু পরক্ষণে ভালোবেসেছে। আমার সত্যিকারের বন্ধু, সত্যিকারের সঙ্গিনীর মতো প্রতি ক্ষণে পাশে থেকেছে। ফারহান থামলো খানিকটা। গলা তার কাঁপছে। হৃদিতা কি আজও ভুল বুঝবে তাকে? এই চিন্তাটুকু তাকে বেসামাল করে দিচ্ছে। বড্ড বেশি ছন্নছাড়া লাগছে।
সে ছিল আমার জীবনের নিষিদ্ধ কিছুতে ঝুঁকে পড়ার মতো ভুল, যা আমরা ইচ্ছাকৃত করি না। তবুও দিনে দিনে ঝুঁকে পড়ি সেদিকে, খেয়েই তাল হারিয়ে ফেলি। এরপর সবকিছু ধোঁয়াশা লাগে। ঘোরের মধ্যে এগিয়ে আসা পথে ফিরে থাকলে ফেরার রাস্তা খুঁজে পাই না। অসহায়ের মতো শুধু অপেক্ষা করি, কিংবা আরো গভীরে তলিয়ে যাই। ফারহান, ব্যথাতুর মুহূর্তগুলো ভুলে যেতে হয়। তুমি ভুলতে পেরেছ? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। বাকি পুরোটা জীবন তুমি আমাকে প্রত্যাখ্যান করলেও আমি তোমাকেই ভালোবাসবো, তোমাকে না ছুঁয়েই ভালোবাসবো। তুমি কি আজও ভাবো আমি দৈহিক মোহ খুঁজি? রিদিতা এগিয়ে এলো 2 কদম, সন্তর্পণে ডান হাতে আলতো করে রাখলো ফারহানের বুকের বাম পাশে। ফারহান নির্বাক দৃষ্টিতে দেখতে থাকলো রিদিতার কার্যকলাপ। অতঃপর রিদিতা আরো 2 কদম এগিয়ে এলো, যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসটুকু ঠাহর করা যায়, ঠিক ততখানি কাছাকাছি এগিয়ে এলো। এরপর আলতো করে মাথা রাখলো সাদা ধবধবে ক্যাপ্টেনের পোশাক পরিহিতা পুরুষটার বুকে। অতঃপর চোখ বুঝে ধীমে আওয়াজে বলে উঠল, আমি চাইলেও ছুঁয়ে দেবে না, আসবে না কাছাকাছি, বলবে না ভালোবাসি। নিমিষেই সবটুকু সংকোচ কেটে গেল ফারহানের। ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল সে। চোখে মুখে কি দারুণ এক উজ্জ্বলতার, তার চোখের কিনারা ছাপিয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল বোধ হয় অবাধ্যতা করে। পরক্ষণেই ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলে উঠল, তবে প্রমাণ দাও তোমার চাওয়ার। রিদিতা থমকালো, শূন্য মস্তিষ্কে চেয়ে রইল খানিকটা সময়, যেন এই মুহূর্তে বলা কথাটুকু বোধগম্য হয়নি তার। আসলেই তো, কিভাবে প্রমাণ করবে সে? ফারহান একটু অপ্রস্তুত হলো বোধ হয়। হালকা হেসে ছেড়ে দিল আঁকড়ে ধরা বাহুদয়। অতপর মুখে হাসি ধরে রেখেই কয়েক কদম পিছিয়ে যেই না পিছনে ঘুরে এগিয়ে যেতে যাবে, তার হাত টেনে ধরল কেউ। তাকে থামিয়ে দিয়ে আবারও এগিয়ে গেল হৃদিতা। আবারও দূরত্ব সেই শূন্যের কোঠায়। হৃদস্পন্দন বাড়ছে তরতর করে, কাঁপছে ঠোঁট, জোরে জোরে ঝাপটা দিচ্ছে চোখের পলক। হৃদিতা এক এক করে 2 পায়ের পাতা রাখলো ফারহানের পায়ের ওপর। অতপর আঙ্গুলে ভর দিয়ে খানিকটা উঁচু হয়ে ডান হাতে আড়াল করলো ফারহানের চোখ। হৃদিতার নাক, চোখ, মুখ সবকিছুই থরথর করে কাঁপছে যেন। রিত, ফারহানের বলতে চাওয়া কথার মাঝে মিলন ঘটল অধরে অধর। ফারহান চোখ বড় বড় করে ঘটনার আকস্মিকতা সামলানোর জন্য সময় নিল যেন খানিকটা। অতপর তাকালো হৃদিতার দিকে। লজ্জায় মেয়েটা চোখ বন্ধ করে রেখেছে, কাঁপছে রীতিমতো। মনে মনে হাসলো ফারহান। অতপর 2 হাতের বাহু দ্বারা আঁকড়ে ধরল কোমর। এরপর দুজনে উন্মত্ত, একে অন্যের সবটুকু রাগ, কষ্ট, ক্লেশ, অভিমান শুষে নিতে। বছর 7-এর বাচ্চা ডাইনিং এরিয়ার এক করে জড়সড় হয়ে বসে আছে। এদিকে জাহাজ ক্রমশ হেরে পড়ছে, 1/3 জলের তলায় তলিয়ে গেছে ইতিমধ্যে। অপরদিকে জাহাজ যত হেরে পড়ছে, ডাইনিং রুমের জিনিসপত্র এদিক ওদিক ছিটকে পড়ছে। বাচ্চা মেয়েটা ভয়ে সিটিয়ে শুধু চিৎকার করে যাচ্ছে। জাহাজে কর্মরত ফারহান আর হৃদিতা একাই, বাকি আর কাউকে দেখা যাচ্ছে না। হয়তো লাইফ বোটে করে আইল্যান্ডে চলে গেছে, নয়তো ডুবে যাওয়া জাহাজের অংশে ফেসে গেছে। এত হেরে পড়া জাহাজে চলাফেরা করাটাও দুঃসাধ্য একটা ব্যাপার। তবুও শেষ চেষ্টা করে হৃদিতা। ফারহান জাহাজের অপর পাশের দিকটা চেক করতে গেছে, বিধায় সেদিকে কেউ থাকে কিনা। হৃদিতা হাঁটতে গিয়ে পড়ে যেতে নিচ্ছে বারবার, তবুও হাল না ছেড়ে দেয়াল ধরে ধরে এগিয়ে যায় ডাইনিং এর দিকে। চারদিকে এত এত ভাঙা জিনিস, কিছুই ঠাহর করা যাচ্ছে না। তার উপর ভাষাজনিত সমস্যা। এতটুকু বাচ্চা কি ইংলিশ বুঝবে? এদিকে বেশিরভাগ মানুষই ইংলিশ বোঝে না, তার স্প্যানিশ ভাষায় কথা বলে। হৃদিতা তবুও চেষ্টা করলো, গলা উঁচিয়ে বেশ কয়েকবার ডাক দিল। অতপর ক্যাবিনেটের তলা দিয়ে ভেসে আসা একটা ক্ষীণ আওয়াজ পেয়ে ওখানে যে কেউ আছে নিশ্চিত হলো। কিন্তু ভেতরে থাকা ঢোকা মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার সমান। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে পা বাড়ালো সে ভেতরে। পরিবার, ভালোবাসা, এসবের চেয়েও বেশি তার ভার দায়িত্বের। পরনের ডিউটি পোশাক তার কাছে অনেকখানি গুরুত্বপূর্ণ। এভাবে পিঠ ঠেকিয়ে বেরিয়ে গেলে আজীবন নিজের কাছে অপরাধী হয়ে থেকে যেতে হবে। সামান্য আয়নার মুখোমুখিও দাঁড়াতে পারবে না সে কখনো। হাতের কাছে একটা রশি পেয়ে সেটা এই প্রান্তে বেঁধে নিয়ে অপর প্রান্তে বেঁধে নিল নিজের কোমরের বেল্টের সাথে। এরপর খুব সাবধানে দেয়াল ধরে ধীরে ধীরে এগিয়ে গেল সামনে। কেবিনেটের কাছাকাছি প্রায় চলে এসেছিল, এমন সময় আচমকা এক ঝাঁকুনিতে জাহাজ হেলে পড়ে আরও খানিকটা। সাইড থেকে বেশ কিছু কাচের টুকরো ধেয়ে আসে তার দিকে। হৃদিতা প্রাথমিকভাবে মাথা নিচু করে নেয়, পরে 2 পা সামনে এগিয়েও শেষ রক্ষাটা আর হয় না। বাম হাতের গা ঘেঁষে বেরিয়ে যায় কাচের ভাঙা বেশ কয়েকটা টুকরো।
যার মধ্যে একটা গেঁথে যায় তার হাতে। ব্যথায় চিৎকার করে ওঠে রিদিতা, কিন্তু কাচের টুকরোটা বের না করেই চলে যায় কেবিনেটের দিকে। বাচ্চা মেয়েটা জড়সড় হয়ে ভয়ে কাছে। রিদিতার বিচক্ষণ মস্তিষ্ক জানান দিচ্ছে জাহাজ খুব দ্রুতই তলিয়ে যাচ্ছে জলের মধ্যে। ইতিমধ্যেই যদি বের না হয়ে পারে তবে এই রুমে বন্দী হয়ে যেতে হবে তাদের। জলে তোরে দরজা খোলা যাবে না কোনোভাবেই। তাই হাতে লাগা ব্যথায় ভ্রুক্ষেপ না করে রিদিতা এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলো দড়ি বাঁধার মতো একটা শক্ত জায়গা।